ওয়েস চেক করে দেবো। ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজকে সায়েন্সের ক্লাস নিয়ে আসলাম, আর আজকে টপিক হলো অপটিক্স বা আলোক বিজ্ঞান। তো শুরু করার আগে একটা জিনিস আমাদের একটা ঘোষণা ছিল, সেটা হচ্ছে যে সবাই জানো যে আরআরবি এনটিপিসি ফর্ম ফিল আপ চলছে বিভিন্ন ক্যাটাগরিতে। তো তার গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট যারা এখন অবধি ফর্ম ফিল আপ করেনি তারা খুব তাড়াতাড়ি করে নাও, আর যারা শুধুমাত্র এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করনি তাদের জন্য সুযোগ আছে। ক্লাস 12 যোগ্যতায় তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে ফিল আপ করতে পারো, আর তার সঙ্গে সঙ্গে যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে তারা দুটো ক্যাটাগরিতে ফিল আপ করতে পারো। আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে 3 বছর এক্সটেন্ডেড হয়েছে আমাদের বয়সে। তো যারা 33 পার করে গেছো তাদের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতায় ফর্ম ফিল আপ হচ্ছে বিভিন্ন জোনে। তোমরা যে কনভিনিয়েন্ট জোনে ফিল আপ করতে পারো, যেখানে সিট বেশি বা তোমরা যে জোনে তোমরা সুযোগ পাবে বা সুবিধা পাবে সেখানে করো। আর আমাদের এখানে খুব স্বল্প কোর্স ফিতে এনটিপিসির জন্য শুরু হচ্ছে ব্যাচ, এখনো এনরোল করা হচ্ছে। তোমরা যারা এখনো নাওনি, যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা অ্যাডমিশন নিতে পারো। আর একটা ব্যাপার, আমাদের পুজোর পর থেকে অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে? তোমরা যারা দূরের স্টুডেন্ট, মানে যারা হাওড়া থেকে অনেকটা দূরে থাকো, যাদের যাতায়াতের প্রবলেম, তারা কোনো চিন্তা করার কারণ নেই। আমাদের অনলাইন ব্যাচ একদম সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হবে। তো তোমরা অনলাইন ব্যাচে যারা দূরে আছো, আমাদের ক্লাস ভালো লাগে, যারা অনলাইন দেখে ভালো লাগবে তারা অবশ্যই জয়েন করো, দেরি করো না, কারণ সামনেই এক্সাম। আর এনটিপিসি তো দেখতেই পাচ্ছ যে এখন ফিল আপ হচ্ছে খুব তাড়াতাড়ি। তারপরে ডাব্লিউবিসিএস এখন অব্দি নোটিফিকেশান বেরোয়নি, 2024-এর খুব তাড়াতাড়ি বেরোবে। তো তোমরা ডাব্লিউবিসিএস এর যারা অ্যাডমিশন নিতে চাও তারা সমস্ত প্রিলিমস, মেন্স, তারপরে অপশনাল সমস্ত রকমের ফেসিলিটি আছে। তো তোমরা দেরি না করে অ্যাডমিশন নাও। এবং এটা সবাই জানো, অলরেডি পিএসসি নোটিফিকেশান দিয়ে দিয়েছে 2025 থেকে ডেসক্রিপটিভ প্যাটার্ন শুরু হচ্ছে। তো ডেসক্রিপটিভ প্যাটার্নে যারা ভর্তি হতে চাইছো তারা যোগাযোগ করতে পারো, কারণ কি পুরোটাই নতুন একটা প্যাটার্ন তোমাদের এখন থেকে সেটাকে না প্র্যাকটিস করলে বা হ্যাবিচুয়েটেড না হলে মক টেস্টের মাধ্যমে তো তোমরা ওটা কোয়ালিফাই করতে পারবে না। তাই যতটা পারো চেষ্টা করো তাড়াতাড়ি যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে নেবার। আর কোর্স ফিস খুবই সামান্য, কোর্স ফিস নিয়ে ওটা কোনো ব্যারিয়ারই না। তো আমার মনে হয় খুব অল্প কোর্সে যদি একটা ভালো জায়গা আছে যেখানে গাইডেন্স ঠিক মতো পাবে, তো সেখানে আমার মনে হয় দিশারি তাদের জন্য খুব একটা খারাপ জায়গা হবে না। আর একটা হচ্ছে যে তোমরা হয়তো দেখে থাকবে আমাদের ফেসবুক পেজ দিশারি কম্পিটিটিভ এক্সাম গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, বিভিন্ন কোয়েশ্চেন শেয়ার করা হয়। দেখবে ওইখান থেকেও কোয়েশ্চেনে বহু কমন চলে আসছে। তো আমরা সেই সব দেখে আরও নিজেদেরকে আরও বেশি মোটিভেটেড মনে ফিল করছি যে আমাদের কোয়েশ্চেন যেগুলো শেয়ার করা হয় সেগুলো থেকেই কমন আসছে। আর আমাদের স্টাডি ম্যাট থেকে তো পুরোপুরি কমন, মানে 95 থেকে না 100% কমন। মানে কী বলবো, এইখান থেকে আর কত কমন দিতে পারা যায় জানি না। তো আশা করি এইটুকু কমন দিলে একটা ইনস্টিটিউট থেকে অ্যাডমিশন নেওয়া সেখানে ভুল সিদ্ধান্ত হবে না। তো যাই হোক, এবার চলে আসি আমাদের টপিকে। আজকে সায়েন্সের মধ্যে অপটিক্সে যেটা শুরু করবো, ফার্স্টেই আমরা কি জানবো, লাইট একটা হচ্ছে ফর্ম অফ কি, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, তাই তো? কি লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি লাইক সাউন্ড। আচ্ছা, একটা জিনিস, লাইট প্রপাগেট মানে লাইটের ট্রাভেল করার জন্য কোনো মিডিয়াম দরকার হয় কি? লাইট ট্রাভেল করার জন্য কোনো মিডিয়াম দরকার হয় না তো। লাইট ভ্যাকুয়ামেও
ট্রাভেল করতে পারে, তাই তো? লাইট ভ্যাকুয়ামে ট্রাভেল করতে পারে। তো তো লাইটের ক্ষেত্রে কি হয়, আমাদের স্পিড অফ লাইট, মানে লাইট তো একটা, আমরা সবচেয়ে বলি না আমরা বিদ্যুৎ, লাইটের আলোর গতিতে ছুটছে, তাহলে আলোর গতিতে সবচেয়ে মানে খুব দ্রুত মানা হয়, তাহলে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম সবচেয়ে বেশি, সেটা কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যত, এবার দেখো লাইট ভ্যাকুয়াম, এবার যত বেশি মিডিয়ামটা ডেন্সার হবে বা ঘন হবে, লাইটের স্পিড বাড়বে না কমবে? কমবে, তাই তো? সাউন্ডের ক্ষেত্রে উল্টো হয়, যত বেশি মিডিয়াম যত বেশি ঘন হবে বা ডেন্সার হবে, স্পিড তত বাড়বে, তাই তো? লাইটের ক্ষেত্রে ঠিক তার উল্টো। ওকে, তাহলে ওয়াটারে কত দেখো, এখানে 3 ছিল, এখানে ওয়াটারে হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কি গ্লাসে কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো যত বেশি ডেন্সার হচ্ছে তত বেশি তার স্পিডটা কমতে থাকছে। ওকে, আচ্ছা, যখন আমরা কথাতে বলি আলো ছায়া, তাই তো? আলো থাকলে তার ছায়া পড়বে তো, তাহলে কখন ছায়া পড়ে? ধরো এই একটা অস্বচ্ছ বস্তু আছে, ঠিক আছে? তো ধরো একটা লাইট সোর্স, যদি পয়েন্ট সোর্স হয়, কি বলে, বিন্দু উৎস বা পয়েন্ট সোর্স হয়, তাহলে এই যে এই অস্বচ্ছ বস্তুটির ছায়া কে কি বলবো আমরা? শুধুমাত্র এই যে একটা ডার্ক, একদম পুরোপুরি ডার্ক একটা ছায়া উৎপন্ন হবে, সেটাকে আমরা বলবো আম্ব্রা। কি বলবো? আম্ব্রা। এই যে একদম পুরোপুরি ডার্ক। এবার যদি উৎসটা এক্সটেন্ডেড সোর্স হয়, মানে ধরো বড় উৎস, তখন কি হবে, একটা এর পাশ দিয়ে একটা অল্প ডার্ক, মানে কম কালো হয় না এরকম, তাহলে সেটাকে কি বলবো আমরা? বলো, কে বলতে পারবে? প্রচ্ছায়া বা পেনাম্ব্রা। কি বলে? পেনাম্ব্রা। এই যে আমরা আর পেনাম্ব্রা, তাহলে আলো থাকলেই ছায়া হবে, তাই তো? এই হচ্ছে, এটাকে বলবো আমরা কি, আম্ব্রা, আর এটাকে বলবো কি বলবো? পেনাম্ব্রা। আচ্ছা, এই আমরা পেনাম্ব্রা দিয়েই আমরা সোলার এক্লিপস, লুনার এক্লিপস, তাই তো হয় নাকি? আমরা এবার এই এক্লিপসের পর, এক্লিপসটা পরে আমরা ডিসকাস করব। এখন আমরা যেগুলো আসে কোশ্চেন, সেইখান থেকে চলে আসি। দেখো, আলো তো আপতিত হয়, বা কি বলে এটাকে, বলে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। এই যে দেখো, এটা হচ্ছে কি রে, এটাকে কি বলবো? ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি, আই। ওকে, ইনসিডেন্ট রে আই। আর এইটাকে কি বলবো? এই ধর আমি নাম দিলাম ও এম, এটা হচ্ছে কি, একটা মিরর বা আয়না, তাই তো? আর এইটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে? এটা ধরো কিউ নাম দিলাম। আচ্ছা, তাহলে এইটাকে কি বলে? তাহলে আপতিত রশ্মি। আর এই যে অভিলম্বের সঙ্গে যে বা নরমালের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? আপতন কোণ বা আই। আই কে বলে আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। আর এইটাকে কি বলবো? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা আর। আর এই রশ্মিটাকে কি বলবো? প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? এবার এই এই যে প্রতিফলনটা হবে তখন এরকমই, যখন এটা কি হবে, এটা হবে হচ্ছে যখন স্মুথ সারফেস হবে, বা এটাকে তাহলে কি বলবো? নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। কি বলবো? রেগুলার রিফ্লেকশন। এটা কি যখন হবে স্মুথ সারফেস। কখন হবে এটা সত্যি? যখন সারফেসটা হবে স্মুথ সারফেস, ঠিক আছে? কি বলবো? যখন হবে স্মুথ সারফেস। ওকে, তাহলে এই সবই। আর যখন বিক্ষিপ্ত প্রতিফলন হয়, তাহলে কত ধরনের প্রতিফলন হয়? নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা, দেখো এই যে মিররের কথাটা আমরা বললাম, মিরর কত ধরনের হয়? একটা হয় প্লেন, এই যে প্লেন, এটা কিসে প্রতিফলিত হয়েছে? এটা প্লেন মিররে প্রতিফলিত হয়েছে, তাই তো? আচ্ছা, আচ্ছা, একটা জিনিস বলো, যে এই যে ইমেজ ফর্মেশন হয় তো, মানে আমাদের মিররে কি হয়? ইমেজ ফর্মেশন হয় তো,
এই যে ইমেজটা যে ফরমেশন হয় সেটা কি আমরা এতে ধরতে পারি? কি ধরনের ইমেজ হয়? টাইপ অফ ইমেজ কি? অসৎ বিম্ব মানে কি? উল্টে যায়, যেটা আমরা দেখছি এভাবে না, অসৎ বিম্ব মানে হচ্ছে যেটা অসৎ বিম্ব মানে হচ্ছে যেটা আমরা পর্দায় ধরতে পারি না, স্ক্রিনে ধরতে পারি না, তাই তো? সেটা হচ্ছে কি ধরনের বিম্ব? অসৎ বিম্ব, তাই তো? কিন্তু যেটা আমরা পর্দায় ধরতে পারি সেটাকে কি বলবো? রিয়েল ইমেজ বা সৎ বিম্ব। আর অসৎ বিম্ব কি বলবো? ভার্চুয়াল ইমেজ, তাই তো? আচ্ছা, তাহলে আচ্ছা একটা জিনিস দেখো তো, যদি আয়নায় মানে আমরা যখন আয়নায় মানে বাড়িতে যে আয়না থাকে বা প্লেন মিরর থাকে, সেই প্লেন মিররে যখন আমরা রিফ্লেকশন দেখি, ওটা কি কোনো কোনো এর মধ্যে পর্দার মধ্যে ধরতে পারি? আয়নার যে যদি কোনো সামনে স্ক্রিন রেখে দিই তখন কি সেটা স্ক্রিনে পড়ে? ধরতে পারি না তো আমরা। তাহলে রেগুলার বা কি বলে প্লেন মিররে যে ইয়ে হয়, রিফ্লেকশন হয়, সেটা কি ধরনের প্রতিবিম্ব হবে বলো? ভার্চুয়াল নাকি রিয়েল? রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ হবে বলো? ভার্চুয়াল ইমেজ, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। তাহলে আর রিয়েল ইমেজ হলে কি হবে? আমাদের স্ক্রিনে ধরতে পারবো। যেমন ধরো এই যে সিনেমা হল, তাই তো? স্ক্রিনে আমরা ধরতে পারছি, তাই তো? তাহলে সেটা হচ্ছে কি ইমেজ? রিয়েল ইমেজ। ওকে, তাহলে দেখো আমরা যে এই যে টাইপস অফ, এখানে যে টাইপস অফ চ্যাপ্টারে আছে টাইপস অফ মিরর, তাহলে আমরা দেখো স্ফেরিক্যাল মিরর, একটা হচ্ছে কনকেভ মিরর আর একটা হচ্ছে কনভেক্স মিরর, তাই তো? দু ধরনের মিরর নিয়ে আমরা পড়বো। তাহলে দেখো এই যে এটা কেন স্ফেরিক্যাল মিরর নাম বলো দিদি, বলো স্ফেরিক্যাল মিরর কেন নাম? স্ফেরিক্যাল মিরর নাম হচ্ছে, ধরো এইটাকে এরকম ভাবে ভাগ করি, এটা একটা স্ফিয়ার তো। তাহলে দেখো যদি আমরা এই দিকে হয়, যদি এই পার্টটা যদি আমরা নিয়ে নিই, তাহলে আলো রিফ্লেকশন কি হবে? এই দিকে হবে তো। তাহলে এটা কনকেভ না কনভেক্স? এটা কি? এটা ভিতর দিকে আছে, আলোটা ভিতর দিকে ঢুকছে, তাহলে কি এটা কনকেভ মিরর। ঠিক আছে, এটা কনকেভ মিরর। আর দেখো এবার যদি এই দিকে হয়, এই দিকে আমার সিলভারিং করা, কি করতে হয় আমার এতে মিররে? কি করতে হয়? সিলভারিং করতে হয়, তাই তো? তবে রিফ্লেকশনটা হবে, তাই তো? তাহলে এবার এই দিকে রিফ্লেকশন, লাইট সোর্স এদিকে রিফ্লেক্ট হচ্ছে। আর আলোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট তার এদিকে ডাইরেকশনের জন্য অ্যারো দিতে হবে। কোন দিকে যাচ্ছে? অ্যারো, অ্যারো ইজ মাস্ট। তাহলে এটা কি? এটা হচ্ছে কনভেক্স মিরর। তাহলে ধরলাম নাম দি, যদি ধরে নাও যদি এটা পি কিউ, এটা হচ্ছে আর এস, তাহলে পি কিউ হচ্ছে কি মিরর? কি ধরনের মিরর? কনভেক্স মিরর। আর আর এস হচ্ছে কনকেভ মিরর। ওকে, আবার ধরো এই যে এর একটা কেন্দ্র আছে, তাই তো? আছে তো? এই এটা স্ফিয়ারের একটা কেন্দ্র থাকে তো। ওকে, একে বলে অপটিক্যাল সেন্টার, তাই তো? অপটিক্যাল সেন্টার বলে। তাহলে দেখো বা দেখো হোয়াট ইজ বলছে সেন্টার অফ কার্ভেচার। দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ স্ফিয়ার হুইচ দ্য মিরর ইজ এ পার্ট ইজ কল্ড দ্য সেন্টার অফ কার্ভেচার অফ দ্য মিরর। আর কি? রেডিয়াস অফ কার্ভেচার। ধরো এইটা, এই যে এখান থেকে এই ধরো এই 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 যে পোল, এটা কি মিররের পোল বলে তো? বলে তো? তাহলে এই যে সেন্টার অফ কার্ভেচার বা সেন্টার থেকে এই যে পোল অবধি, পি অবধি যে দূরত্ব, সেটাকে বলে কি বলে? কি বলে বলো? রেডিয়াস অফ কার্ভেচার, তাই তো? তারপরে এটা তো পোল বলে দিলাম। পোল কাকে বলছে? দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য রিফ্লেক্টিং সারফেস অফ মিরর ইজ কল্ড দ্য পোল অফ মিরর। ওকে, তারপরে ইমেজ তো বলেই দিয়েছি, রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। এবার একটু রিফ্র্যাকশনের ধারণা দিই তোমাদের। রিফ্লেকশন তো হলো,
এবার রিফ্র্যাকশনে ভালো লাগে। তো এই অবধি তোমাদের ক্লাস আপাতত রাখছি, আবার পরের পার্টটা পরের দিন ডিসকাস করবো। ওকে, ধন্যবাদ।